যে মানে তুই তো হিরো করে দে, তুই তো হিরোইন করে দে, হয়ে যাবে। কিন্তু সেটা করতে গেলে কিছু একটা যদি হয়ে যায়, পরক্ষণে সেই হিরো বা হিরোইনকে বাদ দিতে কেউ 2 মিনিট ভাববে না। এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাকবোন হচ্ছে টেলিভিশন। আমার যেটা মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি কোথাও না কোথাও বাংলা দর্শককে ভুলে গেছে। বাংলার দর্শক যেই জিনিসটা ক্রেভ করতো সেই জিনিসটা হয়তো আমরা প্রদান করতে পারছি না। সোশ্যাল মিডিয়া থেকে আমি তো বলবো যে সোশ্যাল মিডিয়া ইজ আ ব্লেসিং, মানে সেটাকে যদি ঠিক ওয়েতে আমরা ইউজ করতে পারি, ইটস আ ব্লেসিং। কারণ যারা যারা হয়তো নর্মালি অডিশনে অনেকে জানেই না কীভাবে ইন্ডাস্ট্রিতে আসতে হবে, কারণ সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো প্রপার কাস্টিং এজেন্সি নেই এখানে। এই মুহূর্তে ভালোবাসার রং রুটের ধারাবাহিক থেকে আমাদের সঙ্গে রেহান রয়েছে আড্ডায়। প্রথমত তোমাকে স্বাগত কেটিভি বাংলা এবং নববর্ষের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাকেও নববর্ষে অনেক শুভেচ্ছা। কেটিভি বাংলার সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। তুমি বলো যে মেল নার্স, এটাই কিন্তু একটা অন্য রকমের ক্যারেক্টার, বিকজ আমরা অনেক ধরনের ক্যারেক্টার থেকে মেল নার্স কিন্তু খুব একটা আমরা দেখিনি পর্দায়। সেটা নিশ্চয়ই তোমার জন্য একটা অন্য রকম প্রথমবার, যেটা আমার মনে হয়। একদমই প্রথমবার, মানে স্মল স্ক্রিন হোক বা সিলভার স্ক্রিন হোক, ফার্স্ট টাইম বোধহয় মেল নার্সের ওপর এতটা ফোকাস করে একটা গল্প তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই ডক্টরের ওপরেই ফোকাস করা হয়, কিন্তু ডক্টরও কোথাও না কোথায় নার্স ছাড়া অনেকটা মানে হেল্পলেস বা অকেজো হয়ে পড়বে একটা ওটি অপারেশন থিয়েটারে বা হসপিটালে। তো সেখানে নার্সিংয়ের মতো এত একটা ইম্পর্ট্যান্ট একটা পেশা, সেটাকে আমরা আমাদের প্রজেক্টে তুলে ধরেছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি। যারা এই পেশার সঙ্গে যুক্ত তারাও প্রতিনিয়ত আমার পেজে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচুর কমেন্টস করে এবং টেক্সট করে যে ভালো লাগছে যে আমাদের প্রফেশনটাকে এইভাবে সুন্দরভাবে পোর্ট্রে করা হচ্ছে। আচ্ছা, এই যে রূপাইয়ের সঙ্গে বিয়ে হঠাৎ করে এবং এই সমস্ত যে সমস্যা চলছে বাড়িতে, তোমার কি মনে হয় যে এই যে একটা ধারাবাহিকে আমরা দেখে থাকি যে বড়লোক বাড়ির ছেলে এবং মেয়েটা কম্প্যারেটিভলি একটু মধ্যবিত্ত বা একটু নিডি, এই বিষয়টা কিন্তু চলে আসছে এবং একটা মহিলার ক্যারেক্টারকে অনেকটা বেশি এমফাসাইজ করা, এই বিষয়টা কি এই মুহূর্তে তোমার এই পুরো বিষয়টা নিয়ে কি মন্তব্য রয়েছে? বিকজ আমরা দেখতে পাচ্ছি মহিলা ক্যারেক্টারটাকে অনেকটা বেশি এখন এমফাসাইজ করা হয়। অবভিয়াসলি ছেলেদের অনেক ধরনের ক্যারেক্টার নিয়ে আসা হচ্ছে, তুমি কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে মহিলাদেরকে সামনে নিয়ে আসা বা মেয়েদেরকে, ফিমেল ক্যারেক্টারগুলোকে অন্য রকমের একটা গঠন দেওয়া, এই পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাইবে? ভালো, মানে অবভিয়াসলি ভালো, ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা স্ট্রাগলগুলো দেখাচ্ছি, মহিলাদের দৈনন্দিন জীবনে যে স্ট্রাগলসগুলো থাকে। এবং এখানে মানে একটা নিডি ফ্যামিলি থেকে রূপাইকে দেখিয়েছে ঠিকই, রিহান কিন্তু নিজে যে প্রচণ্ড মানে পয়সা ইনকাম করে তাও না। রিহান কিন্তু একটা নার্সিংয়ের প্রফেশনে যতটা ইনকাম হতে পারে একটা প্রাইভেট হসপিটালে, সেই পারিশ্রমিকটাই রিহান পায়। এবং রেহানের বাড়িতে যারা বাকিরা আছে তাদের তুলনায় রেহান অনেকটাই কম ইনকাম করে এবং যার জন্য রেহানকে অনেক কথাও শুনতে হয়। তো এখানে হিরো একদমই বড়লোক না, হিরো বাড়ি বড়লোক, কিন্তু হিরো আর বাড়ি থেকে তো হিরো পয়সা নেয় না। হিরো নিজে সেলফ ডিপেন্ডেন্ট, যেটুকুনি ইনকাম করে আর্ন করে সেটা দিয়ে নিজের মাকে, নিজেকে বা বাড়িতে কন্ট্রিবিউশন করে, এটা দেখানো হচ্ছে। এবং মেয়েদের ব্যাপার যেটা নিয়ে বললে, অবভিয়াসলি মানে প্রত্যেক কটা সিরিয়ালে, ম্যাক্সিমাম সিরিয়ালেই ওমেন এম্পাওয়ারমেন্ট দেখানো হয়, কিন্তু এই সিরিয়ালটাতে একটু ডিফারেন্ট এই কারণেই বলছি কারণ এখানে দুটো চরিত্র মানে হিরো এবং হিরোইন দুজনেরই সমান গুরুত্ব এবং দুজনেই সমান একটা প্রফেশনটাকে নিয়ে দেখানো হচ্ছে বা এক্সপ্লোর করানো হচ্ছে। মানে শুধু রূপাই যে বাস চালাচ্ছে এটা না, রেহানের হসপিটাল দেখানো হচ্ছে এবং তার সাথে রেহানের যে আরেকখানা ট্র্যাক রয়েছে, সুপারম্যানের ট্র্যাকটা, যে ভিজিল্যান্টের ট্র্যাকটা, সেটাও দেখানো হচ্ছে। তো ইকুয়ালি ডিভাইডেড এখানে, ইকুয়ালি পরিশ্রম। তবে সেখান থেকে যে প্রশ্নটা এই মুহূর্তে না করলেই না, সেটা হচ্ছে শুটিংয়ের সুরক্ষা। এবং আমরা দেখেছি কিছুদিন আগেই, 1 মাসও হয়নি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং করতে গিয়ে তলিয়ে যান। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে শুটিং করতে গিয়ে অনেক রকমের বিষয় তোমাদের ফেস করতে হয়, যেটা হয়তো অ্যাক্সিডেন্ট হিসেবে আমরা কনসিডার করে দিই, ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে তুমি এর আগে কখনো এমন কিছু ফেস করেছো? আমি এই ফ্লোরের কথা বলছি না, নিশ্চয়ই করেছো, যেখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা সমস্যার সম্মুখীন হয়েছো। কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আর্টিস্ট সেফটি যেটা নিয়ে, মানে কি বিষয়ে যদি আরও বেশি নজর দেওয়া যায় তোমাদের পক্ষে অনেকটা বেশি সুবিধা হয় আগামী দিনে কাজ করার জন্য? নজর দেওয়া তো বলতে গেলে আমি অনেকগুলো পয়েন্টস বলতে পারি। আর সত্যি বলছি, মানে আমাদের এই হট্টকারিতার মধ্যে সেফটির কেউ খেয়াল রাখে না।
ম্যাক্সিমাম জায়গাতেই রাখা হয় না, হাতে গুনে কয়েকটা প্রজেক্টে হয়তো বা কয়েকটা প্রোডাকশানে রাখা হয়, বাট ম্যাক্সিমাম জায়গাতে রাখা হয় না। একটা কথাতেই চলে যে মানে তুই তো হিরো, করে দে, তুই তো হিরোইন, করে দে, হয়ে যাবে। কিন্তু সেটা করতে গেলে কিছু একটা যদি হয়ে যায়, পরক্ষণে সেই হিরো বা হিরোইনকে বাদ দিতে কেউ 2 মিনিট ভাববে না যে হিরো ইনজিওর হয়ে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ঠিক আছে, বাদ দিয়ে রিপ্লেস করে অন্য কাউকে নিয়ে নাও। তো মাঝখান থেকে আমাদেরই ক্ষতি হয়, আর প্রিকশনস সত্যি থাকে না। আর প্রিকশনস যদি নিতে হয়, আমার মনে হয় যে ফার্স্ট যেটা রাখা উচিত, প্রত্যেক কটা স্টুডিওতে একটা করে অ্যাম্বুলেন্স 24/7, যতক্ষণ অ্যাটলিস্ট শুটিংয়ের আওয়াজ থাকছে, একটা অ্যাম্বুলেন্স রাখা উচিত। একটা মানে ধরে নাও, আমি NT1-এর কথাই বলছি, বা দাসানি হোক বা যে কোনো স্টুডিও হোক, 4-5টা প্রজেক্ট চলছে, ঠিক আছে, চলুক, 4-5টা প্রোডাকশান মিলে বা চ্যানেল মিলে ওখানে একটা অ্যাম্বুলেন্স রাখলো 24/7, যাতে যদি কারোর কিছু শরীর খারাপ হয়, এমার্জেন্সি হয়, তাকে তখনই অ্যাম্বুলেন্সের মধ্যে তো অনেক কিছু সরঞ্জাম থাকে, সেখানে তার কিছুটা ট্রিটমেন্ট হয়ে গেল, বা তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো, এইরকম একটা রাখা উচিত। বা অনেক সময় দেখা যায় না, ফার্স্ট এড বক্সও থাকে না শুটিংয়ে, তো থাকে অনেকটা খামতি আছে, সেই খামতিগুলো পূরণ করা সত্যি খুব প্রয়োজন। মানে বলতে গেলে তো অনেক বড় লিস্ট বেরিয়ে আসবে, কিন্তু সেটা বলা সম্ভব না এই মুহূর্তে, ওটাই ব্যাপার। তুমি কখনো এরকম কিছু ফেস করেছো? হ্যাঁ, ফেস করেছি এবং প্রায় থেকেই লেগে যায়, কেটে যায়, সোয়েলিং হয়ে যায়। কি বলতো, মানে কাজের নেশাটা এমন না, এখানে কাজের নেশাটা বা কাজের প্রেশারটা এমন, সেটা হ্যাঁ, মানে আমরা সেই ঝুঁকিটা নিতে গিয়ে দুবার ভাবি না, ঝুঁকিটা হয়তো নিয়ে ফেলি, নেওয়ার পর নিজে রিগ্রেট করি যে এটা কেন করতে গেলাম, বোকার মতো কেন করতে গেলাম। মানে এটা তো একটা বাড়াবাড়ি কিছু, মানে ইভেন এই প্রজেক্টটা করতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে নিউজেও এসেছিলো, একটা ফাইট সিকোয়েন্স ছিল হসপিটালে, দুষ্কৃতীরা এসে সব ভাঙচুর করছে, একটা বোতল ছুটছে, সেই বোতলটা উড়ে এসে কোথাও একটা লাগছে রেলিং বা কোথাও, সেখানে গিয়ে শ্যাটার হয়ে গিয়ে বোতলের কিছু টুকরো আমার কপালে লাগছে এবং কপালটা কেটে যাচ্ছে। তো ঘটনাচক্রে সেই শ্যুটিংটা করতে গিয়ে আমার একটা দুর্ঘটনা হয়েছিল, এবং বোতলটা ভাঙিনি, ডিরেক্ট বোতলটাই এসে মাথার সাইডে লেগেছে, পুরো সঙ্গে সঙ্গে এখান দিয়ে ফুলে গেছে, এবং সেটা নিয়ে প্রচণ্ড মানে মারাত্মক পেনে ছিলাম আমি। তার পরের দিন শ্যুটিংয়ে আসতে পারিনি, তো সঙ্গে সঙ্গে হসপিটালে গেছিলাম, পরের দিন রাত্রিবেলা ঘুম আসেনি, পরের দিন হসপিটালে গেছি। মানে এটা আমি জাস্ট একটা বললাম, এরকম অনেক হতেই থাকে। ধরো অ্যাকশন করতে গিয়ে কেউ পাঞ্চ মারলো, অ্যাবডমিনে না মেলে রিবসে মেরে দিল, সঙ্গে সঙ্গে রিবস ধরে বসে পড়লাম, হতেই থাকে। মানে সিকিউরিটি সবসময় প্রিকশনস রাখা উচিত, আমরা চেষ্টা করি, মানে নিজের দিক থেকেও অনেকটা সচেতন হওয়া উচিত। আমার মনে হয় যে প্রত্যেকটা অভিনেতার এটা মাথায় রাখা উচিত সিনটা করার সময়, যে করতে গিয়ে যদি মনে হয় যে না, এটাতে আমার প্রাণ ঝুঁকি আছে, আমি হাত তুলে দেবো, ভাই আমি করতে পারবো না। এই হাত তুলে দেওয়া থেকে বলছি, এই প্রশ্নটাও আসছে, তুমি ধরো বললাম এটা করবো না, আরেকজন তো এসে করে দিতে পারে, সেক্ষেত্রে তাহলে তোমার কাজের একটা মানে কাজ হারানো বা কাজের একটা অনিশ্চয়তার বিষয় থেকে যায়। এইটাই কি বিষয় তোমার মনে হয়, যেটা আমরা সব জায়গাতে জিজ্ঞাসা করছি, যে কোথাও একটা প্রবলেম হলে তোমরা হয়তো খুলে বলতে পারো না, মানে আমি কিন্তু এই ফ্লোরের কথা বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি। ইন জেনারেল হ্যাঁ, খুলে বলতে পারো না, এটা বলতে হবে সবাইকে। বিশেষ করে এই যে লাস্ট যে ঘটনাটা হলো রাহুলদার, এটার পরেও যদি আর্টিস্টরা না বলে, আমার মনে হয় আর কিসের জন্য আমরা অপেক্ষা করবো, তাহলে একটা পর একটা হতেই থাকবে। বলতে হবে, মুখ ফুটে বলতে হবে যে এটা আমি করতে পারবো না, এটা করতে গেলে আমার প্রাণ ঝুঁকি আছে, সুতরাং এটা আমি করতে পারবো না, বলতে হবে, সবাইকে মুখ ফুটে বলতে হবে। ইভেন অনেক হয়েছে, কোভিডের সময় কম হয়েছে, কোভিডের সময় অনেকে কোভিড নিয়ে শ্যুট করেছে, আমি নিজে কোভিড নিয়ে শ্যুট করেছি, আমি দেখতে পাচ্ছি আমার জ্বর হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, মাথায় মারাত্মক মাথা ফাথা গরম হয়ে রয়েছে, পুরো বিশাল টেম্পারেচার, বাট করতে হয়, এইভাবেই চলছে আমাদের। বাট আস্তে আস্তে আশা করছি, মানে আর্টিস্ট ফোরাম যে SOPsগুলো বানাবে বলছে, সেগুলো খুব তাড়াতাড়ি বানাবে, এবং সেই প্রিকশনসগুলো নিয়ে যাতে আগামী দিনে শ্যুটগুলো হয়। আচ্ছা, আসি পরের প্রশ্নে, কাজ। এটার সঙ্গে এই প্রশ্ন আসছে যে কাজ ভীষণ কমে যাচ্ছে, সেখান থেকে আমি যদি তোমাদের কথাই বলি, তোমাকে আমরা পরপর বেশ অনেকগুলো ধারাবাহিকে লিডে দেখেছি, সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তুমি ধরো যদি বড় পর্দায় শিফট করার প্ল্যানিং করো, সেখান থেকে আবার ধারাবাহিকে ফিরে আসা, সেখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। সেটা কি কারণ তোমরা বড় পর্দার দিকে ভাবছো না, বা বড় পর্দার দিকে ভাবলে সেটা তো কন্টিনিউটি নয়, যেটা ধারাবাহিকে চলছে কন্টিনিউ চলছে, ধরো এখন যেটা গাইডলাইন একটা মেনে দিয়েছে, একটা রেড লাইন 3 মাস,
কিন্তু সেটা ধরো আমি যদি বড় পর্দার ক্ষেত্রে বলি, বড় পর্দায় আমরা দেখছি যারা একবার কাজ করছে তারা আর মেগাতে ফিরতে পারছে না বা মেগাতে ফিরতে চাইছে না, বা যারা বড় পর্দাতে টানা কাজ করেছে তারা এখন মেগাতে ফিরে আসছে। তারা বলছে বড় পর্দায় আমরা আর কাজ করতে চাইছি না, কারণ সেই জায়গাটা আমরা পাচ্ছি না। কি মনে হয় এই যে একটা হ্যাপাজার সিচুয়েশন চলছে এখন টলিউডে, পুরো বিষয়টা তোমার যদি মন্তব্য, ইন্দ্রনীলের যদি মন্তব্য জানতে চাই তাহলে কি হবে? দেখো, ছোট মুখ বড় কথা। এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাকবন হচ্ছে টেলিভিশন। টেলিভিশন হচ্ছে ব্যাকবন। এবার এই মুহূর্তে না, সেটা বেশ বিগত অনেক বছর ধরেই ব্যাকবনটা হয়ে আছে। বাংলা ছবি, দেখো বাংলা ছবির কী ব্যাপার না ব্যাপার আমি বলতে পারবো না, বাট টেলিভিশনটা ব্যাকবন। এবং টেলিভিশন করলে যেটা হয় যে একটা কনস্ট্যান্ট ফ্লো অফ আর্নিং থাকে, এবং যারা এটার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, তাদের জন্য এটা অনেকটা মানে সুবিধার। যাদের এটা ছাড়াও অন্যান্য অ্যানসেস্ট্রাল ওয়েলথ আছে বা সাইডে কোনো বিজনেস করে বা অন্য কিছু করে, তাদের ক্ষেত্রে ছবিটা করা অনেকটা মানে আমি বলবো যে তা অ্যাফোর্ড করতে পারবে ছবিটা। কারণ বসে রইলো, বছরে একটা ছবি করুক, দুটো ছবি করা, ছবি হচ্ছেই বা কটা, খুব কম ছবি হয় এখন, অনেক কম ছবি। এবং বাংলার ধারাবাহিকও অনেক কমে গেছে, প্রায় আগে 40টার ওপরে ধারাবাহিক হতো, এখন সেটা কি হয়তো 25টায় ঠিক আছে, ধারাবাহিকও কমছে। তো চিন্তার বিষয় খুব, মানে বাংলা দর্শককেও আমাদের টানতে হবে। আমার যেটা মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি কোথাও না কোথাও বাংলা দর্শককে ভুলে গেছে। বাংলার দর্শক যেই জিনিসটা ক্রেভ করতো, সেই জিনিসটা হয়তো আমরা প্রদান করতে পারছি না। ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, অ্যাক্টর হোক, এটা আমার পুরোপুরি মানে পার্সোনাল মতামত। মানে তারা হয়তো রিলেট করতে পারছে না। আজও সেই মফস্বলে যারা থাকে, তারা যেই জিনিসগুলো দেখতে চায়, সেই জিনিসগুলো আমরা প্রদান করতে পারছি না, সেটা সিরিয়ালে হোক বা সিনেমায় হোক। তাই জন্য তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা নিয়ে আমাদের সত্যি একটু মানে চিন্তা করা উচিত যে আমাদের ডিমান্ড কি, আমরা সাপ্লাইটা কি দিচ্ছি। তবে সেখান থেকে এক একটা ধারাবাহিক শুধুমাত্র 3 মাস না, আগে আমরা দেখেছি 1 বছর, 2 বছর, 3-4 বছরও গেছে। সেখান থেকে এখন এক একটা ধারাবাহিকের টাইমলাইন 3 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেখানেও কি কোথাও একটা কারণ প্রচুর আর্টিস্ট, প্রচুর নতুন ফেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে কাজ নেই। হ্যাঁ, 3 মাস এরকম হয়েছে, প্রায় অনেকগুলো সিরিয়ালই এরকম হচ্ছে, 3 মাস 4 মাসের বন্ধ গেছে, 2 মাস এখন গাইডলাইন মানে একটা ডেডলাইন দিয়ে দেওয়া। এটার কারণ তো আমি এক্স্যাক্ট বলতে পারবো না, বাট মেন যেটা হয় টিআরপি। একটা প্রজেক্টের যদি টিআরপি খুব ভালো হয়, সেটাকে তো বন্ধ করা কোনো মানে হয় না, বা চ্যানেল বা প্রোডাকশন হাউস বন্ধ করতে চাইবে না। একান্তই দেখো, একটা হাউসের কথা বলছি, একটা হাউসে 5টা প্রজেক্ট ধরো লঞ্চ করলো, 5টার মধ্যে ধরো 4টে লাগলো, 3টে একটা লাগলো না, একটা টিআরপি ধরো নেই, অবভিয়াসলি সেটা বন্ধ করে দেবে। কারণ সেই টিআরপি, সেই গল্পটার হয়তো দম নেই। গল্পের দম না থাকলে সেই ধারাবাহিকে তুমি যে ডিরেক্টরই নাও, যে অ্যাক্টারই নাও, যাকেই নাও, সেই গল্প মানে সেই সিরিয়াল হয়তো চলবে না। মুভির ক্ষেত্রেও তাই আমার মনে হয় যে গল্পের দম না থাকলে সেই গল্পটা হয়তো দম নেই, বন্ধ হয়ে যাচ্ছে। অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে না, রিলেট করতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে 3 মাসে। এটাই ব্যাপার, আর এছাড়া কোনো ব্যাপার নেই। মানে ভাগ্যক্রমে এখনও পর্যন্ত আমি যে কটা প্রজেক্ট করেছি বাংলা ধারাবাহিকে, আমার সাথে এখনও এরকম হয়নি, কারণ প্রত্যেক কটা প্রজেক্টই প্রায় 1 বছরের কাছাকাছি চলেছে। তো আই এম ব্লেসড। আর ভালো গল্প আসলে দর্শক নেবে, ভালো গল্প না আসলে দর্শক নেবে না। আচ্ছা, ভালোবাসার রং রুটে ফিরি। ভালোবাসা কি কোনো রং রুটে যেতে পারে? এই প্রশ্নটা তো আমার থাকবেই আজকে নায়কের কাছে। ভালোবাসার রং রুটে কি যেতে পারে? ভালোবাসা মানে কি ধরনের ভালোবাসা? ভালোবাসার থেকে, বা সেটা বন্ধুর প্রতি ভালোবাসা হোক, কিংবা তুমি কি শিখেছো, তোমার কি শিক্ষণীয়। এবং আমরা ভুল করি এবং তারপর ঠিকও করি, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যাই। তুমি ইন্দ্রনীল কি শিখেছে এই প্রেমের মধ্যে দিয়ে, বা প্রেমের থেকে, সম্পর্ক থেকে আজকের দিনে দাঁড়িয়ে? দেখো, একটা প্রেম, সেটা বন্ধুত্বের প্রেম হোক বা প্রেম হোক, সেটা টিকে গেলে আমরা সাকসেস বলি, তাই তো? সো সাকসেসফুলি ওরা টিকে গেছে। আর সেটা না টিকলে আমরা ফেলিয়ার বলি, তাই? আর আমরা সাকসেসের থেকে বেশি শিখি ফেলিয়ার থেকে। তো সেই জিনিসটা যদি না টেকে, সেটা ফেলিয়ার। অ্যান্ড সেটা ফেলিয়ার থেকে আমরা বেশি আর্ন করতে, মানে বেশি জানতে পারছি, বা যে বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারছি। আমি বলেছি কি শিক্ষণীয়, কি শিখেছো? ফেলিয়ার না, তো ফেলিয়ার থেকে আমরা বেশি মিস্টেক্সগুলো শিখি। সেই মিস্টেকগুলো আমরা পরে এটাই চেষ্টা করি যে পরের ভালোবাসায় হয়তো সেই মিস্টেক্সগুলো আবার রিপিট করব না। এখনকার জেনজি প্রেমের সঙ্গে কতটা মেলাতে পারো নিজেকে?
জেনজিতে কি চলছে আমি নিজেও জানি না ওদের তো আবার আমি বলছি কি ব্রেড ক্রাম্বিং নাকি সিচুয়েশনশিপ, ওদের সিচুয়েশনশিপ ন্যানোশিপ কত কি আছে আমি জানি না নাম শুনেছি বাটে আমার যারা কিছু কিছু বন্ধু আছে মানে আমার থেকে বয়সে অনেকটা ছোট তাদের কাছ থেকে শুনি আচ্ছা এরকম হয় আমি মিলেনিয়াল আমি শুনছি আচ্ছা হয় ভালো ব্যাপার তোমাদের বয়সে অনেকে জেনজি প্রেম করে গো, তাই ওইটা বলো না যে আমার থেকে ছোটরা করে আর কি আমি একটু ওল্ড স্কুল টাইপের। আজকের দিনের এই প্রেমগুলোকে নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে? যে যেটা করে খুশি থাকে থাকুক আমার কিচ্ছু যায় আসে না, তুমি যদি ওটা করে খুশি থাকো থাকো ব্যাস, শুধু নিজে ডিপ্রেসড হয়ে পড়ো না বা কোনো ভুলভাল স্টেপ নিও না, দ্যাটস ইট। ভীষণ ডিপ্লোম্যাটিক আমাদের নায়ক। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। এই ধারাবাহিকের যে রয়েছে যিনি নায়িকা রয়েছেন মিষ্টি, তাকে আমরা যতদূর শুনেছিলাম কাস্ট করা হয়েছিল একটা তিনি প্রচুর রিল বানাতেন এবং মডেলিংও করতেন, রিল থেকে কাস্ট করা হয়েছিল এবং এইটাটি নিয়েও কিন্তু প্রচুর কথা ওঠে যে এখন রিল থেকেও নায়িকা কাস্ট করা হয়, যেটা আগেকার দিনে হয়তো ছিল না, আগেকার দিনে অডিশনের বিষয়টা ছিল। তো সেটা নিয়ে কী বলতে, কারণ আমরা জানি যে রিল থেকে হোক মানে মিষ্টি অভিনয় ভালো করে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়টা আসছে যে রিল থেকে কাস্ট, এখন তো অনেক রকমের মানে ওয়েজ বেরিয়েছে যেখান থেকে রিল থেকে দেখা হচ্ছে। তো কি বলতে চাইবে এই পুরো যে রিল থেকে, যে ওর তো ব্যাকগ্রাউন্ড ছিল না বা কারোরই হয়তো ব্যাকগ্রাউন্ড থাকে না অভিনয়ের, কিন্তু এই যে রিল থেকে নেওয়া এই বিষয়টা, এই যে একটা তকমা লাগিয়ে দেওয়া, এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবে? ভালো, আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে আমি তো বলবো যে সোশ্যাল মিডিয়া ইজ আ ব্লেসিং, মানে সেটাকে যদি ঠিক ওয়েতে আমরা ইউজ করতে পারি ইটস আ ব্লেসিং। কারণ যারা যারা হয়তো নর্মালি অডিশনে অনেকে জানেই না কিভাবে ইন্ডাস্ট্রিতে আসতে হবে, কারণ সত্যি বলছি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো প্রপার কাস্টিং এজেন্সি নেই এখানে, অনেকে জানে না কিভাবে ঢুকতে হবে কীভাবে কাজ শুরু করতে হবে। তাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা একটা বিশাল বড় ওয়েপেন, কারণ তারা এটাকে ভালোভাবে ইউটিলাইজ করছে। যেই হোক, ধরো মিষ্টি হোক রিল বানিয়েছে, রিলগুলো ভালো, ওর এক্সপ্রেশন ভালো, তো সেটা ক্রিয়েটারের চোখে পড়ে, ক্রিয়েটার সেখান থেকে সিলেক্ট করে। তো অবভিয়াসলি ইভেন আমি নিজে মডেলিং করতাম, মডেলিং করতে করতে অভিনয়তে ঢুকেছি এবং প্রায় 8-9 বছর হয়ে গেছে এবং সেই জিনিসটাকে ধরেও রেখেছি যতটুকু মানে পেরেছি। এবং ভালো, এটার জন্য নতুন নতুন ট্যালেন্ট আসছে এবং রাইট নাও উই নিড নিউ ফেসেস, নিউ ট্যালেন্টস ইন আওয়ার ইন্ডাস্ট্রি। প্রচুর নিউ ট্যালেন্টস লাগবে, নতুন নতুন ফেসেস লাগবে, যাদেরকে এই যে জেনজি বললে না, জেনজি বলো, যারা ফলো করতে পারবে, যারা রিলেট করতে পারবে। এত ডিপ্লোম্যাটিক উত্তর কি করে দিতে শিখলে? খুব ধরে ধরে বুঝে বুঝে। না না, এটা তো মানে একেবারেই মানে এটা আমি ট্রুলি বিলিভ করি, কারণ মানে আজকে যদি বলিউডে যাই দেখবে একটার পর একটা নতুন নতুন হিরো আসছে, নতুন নতুন হিরোইন আসছে। আজকে সাইয়ারা আসছে, কালকে ওই মুভি আসছে, কালকে সেই মুভি আসছে। পুরোনোরাও আছে, পুরোনোদের কিন্তু দাপট সব থেকে বেশি, তারা সব থেকে বেশি হিট মুভি দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে নতুনরাও আসছে, নতুনরাও ফাটিয়ে হিট মুভি করছে। রণবীর সিং আছে, রণবীর কাপুর আসছে, টাইগার শ্রফ আছে, নতুন 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 হিরো আছে এবং তাদের সঙ্গে জেনজি যারা রয়েছে তারা অনেক রিলেট করতে পারছে। জেনজিদের তুমি যদি এখন বলো যে যারা অনেক পুরনো ধর্মেন্দ্রের সঙ্গে রিলেট করতে, তারাও তো রিলেট করতে পারবে না। তার কম্পারেটিভলি তারা লক্ষ্যের সঙ্গে বেশি রিলেট করতে পারবে, যে কিল মুভিটা করলো তার সঙ্গে বেশি রিলেট করতে পারবে, তার স্টাইল বেশি অ্যাডাপ্ট করতে পছন্দ করবে সে। তো অবভিয়াসলি আমাদের নতুন নতুন ট্যালেন্ট লাগবে, নতুন নতুন ফেসেস লাগবে, তবেই জিনিসটা গ্রো করবে। শেষ করব বললে 9 থেকে 10 বছর হয়ে গেছে যেমনটা বললে, কিন্তু সেখান থেকে ইন্ডাস্ট্রিতে কি বন্ধু হয়? ইন্ডাস্ট্রির বন্ধুত্ব নিয়ে এবং ইন্ডাস্ট্রির ইউনিটি নিয়ে কি বলতে যাবে? কারণ আগে আমরা দেখতাম ফ্লোর একটা পরিবার, তবে এখন অনেকগুলো ফ্লোরে দেখি যে ফ্লোরের মধ্যে মিলমিশ নেই, ফ্লোরের মধ্যে একে অপরের সঙ্গে কথাবার্তা কেউ বলে না, যে যার মতো আফটার শুটিং। কি বলতে চাইবে যে ইন্ডাস্ট্রিতে কি বন্ধুত্ব হয় এবং ইউনিটি বিষয়টা কতটা রয়েছে, কি বুঝেছো তুমি তোমার সময়টা? ভাগ্যক্রমে আমি যে কটা প্রজেক্টে কাজ করেছি সবকটাতে ইউনিট খুব ভালো পেয়েছি। ইউনিটি ছিল এবং প্রত্যেকটার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং তাদের সাথে এখনও দেখা হয়, মানে দেখা যদি হয়ে যায় শুটিংয়ের ফ্লোরে বা কথাও হয়ে যায় ফোনে। এই যে আমার আগের প্রজেক্ট করছিলাম ষোলক শাড়ি, সেখানেও অনেকের সাথে এখন কথা হয়, সেটা অনেক অ্যাক্টরের সাথে ফোন করে কথা হয়, তারাও ইনস্টাগ্রামে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে টেক্সট করে, কথা হয়, কন্ট্যাক্ট থাকে। বাট আমি পার্সোনালি যেটা হয়, মানে আমার এই কল টাইম আর প্যাক আপের মাঝখানে আমি এখানে থাকি, প্যাক আপ যখন হয়ে গেলে আমি টোটালি এখান থেকে কাট অফ। Yes, I have a different friend circle যারা ইন্ডাস্ট্রি থেকে বিলং করে না,
এবং তাদের সঙ্গে হ্যাং আউট করি, বা বাড়ির লোকের সঙ্গে বেরোলাম, বা আমার দুটো ডগি আছে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করলাম, সিনেমা দেখতে গেলাম, আলাদাভাবে স্পেন্ড করি। আমি ইন্ডাস্ট্রি থেকে মানে ওইটা থেকে একটু ডিটাচ থাকি, আমাকে দেখবে না, কোথাও দেখতে পাবে না, খুব প্রচণ্ড ডিটাচ থাকি ব্যাপারটা থেকে। ভালো হ্যাবিট। এনিওয়েজ শেষ করবো, আরেকবার জানিয়ে দাও দর্শকে ভালোবাসার রং রুটের সময় এবং টাইমিং। দর্শকদের এটাই বলবো, আমাদের ধারাবাহিক ভালোবাসার রং রুট অবশ্যই দেখবেন রোজ সন্ধ্যে 6:30 শুধুমাত্র সান বাংলায়। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।